ক্ষমতা, অহংকার আর সীমাহীন নিষ্ঠুরতা, এই তিনের সংমিশ্রণ মানুষকে অনেক সময় নিজেকে ঈশ্বর ভাবতে বাধ্য করে। আজকের দিনেও আমরা দেখি অনেক রাজনৈতিক নেতা, অনেক মানুষ ক্ষমতার দম্ভে আকাশে ওড়েন, নিজেদের ঈশ্বরের অবতার ভাবতে শুরু করেন এবং ভাবেন এই ক্ষমতা বোধহয় কোনোদিন শেষ হবে না। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তারা একনায়কতন্ত্র কায়েম করতে চান। কিন্তু ভেবে দেখুন তো, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যাদের একটা সামান্য ইশারায় একটা সময় লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেত, যাদের নামের আতঙ্কে গোটা দেশ, বলা ভালো সমগ্র বিশ্ব থরথর করে কাঁপত, তাদের শেষ পরিণতি ঠিক কেমন ছিল? তারা কি শান্তি করতে পেরেছিলেন? আজ আমরা ইতিহাসের এমন কয়েকজন কুখ্যাত স্বৈরশাসকের কথা জানব, যাদের শুরুটা হয়েছিল চরম আস্ফালন দিয়ে, কিন্তু শেষটা হয়েছিল চরম করুণ আর বিভৎসভাবে। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের সেই মানুষদের শেষ মুহূর্তগুলো ঠিক কেমন ছিল। বন্ধুরা, আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আমরা তুলে ধরেছি যেটা জানলে আপনি চমকে যাবেন এবং অনেকের সাথেই আপনি রিলেট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1945 সালের এপ্রিল মাসের শেষের দিক, সোভিয়েত ট্যাঙ্কগুলো যখন বার্লিনের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, হিটলার তখন স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যে মানুষটা একসময় লক্ষ লক্ষ সেনাকে নির্দেশ দিতেন, তিনি তখন ইঁদুরের মতো এক কংক্রিটের বাংকারে মাটির তলায় আটকে পড়েছেন। তার চারপাশে গুটি কয়েক বিশ্বস্ত অনুচর, যারা অসহায়ভাবে দেখছিল কিভাবে তাদের ফেরার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। 29 এপ্রিল 1945 মাঝরাতে এক অদ্ভুত পরিবেশে তিনি তার দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করেন। আর ঠিক তার পরের দিন 30 এপ্রিল বিকেল 3:30টার সময় হিটলার তার শেষ বিদায় জানিয়ে ইভার সাথে নিজেদের ব্যক্তিগত ঘরে ঢুকে যান। এরপর যা ঘটেছিল তা তাদের মৃতদেহ আবিষ্কার করা মানুষেরা নিশ্চিত করেছেন। হিটলার একটি সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়ে একই সাথে নিজের মাথায় গুলি করেন, সাথে ইভা ব্রাউনও বিষ খেয়ে কোলে ঢলে পড়েন। তাদের মৃতদেহগুলো বাংকারের সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়ে বাগানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দূরে তখন সোভিয়েত কামানের আওয়াজ শোনা যাচ্ছে। যে মানুষটা লক্ষ লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে আর যুদ্ধক্ষেত্রে মুখে ঠেলে দিয়েছিল, তিনি নিজের বিচার থেকে বাঁচতে বেছে নিয়েছিলেন এই পথ, রেখে গিয়েছিলেন শুধুই পোড়া ছাই আর এক ভয়ঙ্কর ইতিহাসের স্মৃতি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, হিটলারকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমরা অলরেডি বানিয়েছি, এই চ্যানেলেই আপলোড করা আছে, আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। হিটলার সম্বন্ধে যাবতীয় তথ্য সেখানে বলা আছে। ইতালির স্বৈরশাসক বেনিটো মুসোলিনির শেষ মুহূর্তগুলো কেটেছিল পালিয়ে বেরিয়ে। যে মানুষরা একসময় ব্যালকনিতে দাঁড়িয়ে রোমান সাম্রাজ্যের বড়াই করতেন, তিনি তখন জার্মান সেনার কোট গায়ে লুকিয়ে সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন। 1945 সালের 27 এপ্রিল লেক কোমোর কাছে এক চেক পয়েন্টে কমিউনিস্ট বিদ্রোহীরা একটি জার্মান কনভয় আটকায়, আর সেখানেই সাধারণ এক অপরাধীর মতো ধরা পড়েন এই নেতা। মুসোলিনি এবং তার রক্ষিতা ক্লারা পেতাচিকে কনভয় থেকে টেনে নামিয়ে সারা রাত আটকে রাখা হয়। পরের দিন 28 এপ্রিল ওয়াল্টার ওদিসিও নামের এক বিদ্রোহী নেতা তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ নিয়ে আসেন। তাদের জিওলিনো দে মেজেগ্রা গ্রামের এক ছোট্ট গ্রামের ভিলার গেটের সামনে নিয়ে গিয়ে সাব মেশিন গান দিয়ে নির্মমভাবে গুলি করে হয়। এরপর বিদ্রোহীরা মৃতদেহগুলো একটা ভ্যানে করে মিলানের পিয়াজা লেরোটোতে নিয়ে যায়। এই জায়গাটি বেছে নেওয়ার পেছনে একটা বিশেষ কারণ ছিল। কয়েক মাস আগে মুসোলিনের নির্দেশে ঠিক এই জায়গাতেই 15 জন বিদ্রোহীকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবার ছিল তার পালা। 29 এপ্রিল ভোরে ট্রাকটি পৌঁছানোর পর মুসোলিনি, পেতাচি এবং আরও কয়েকজন ফ্যাসিস্ট নেতার দেহ রাস্তায় ছুঁড়ে ফেলা হয়।
মুহূর্তের মধ্যে উন্মত্ত জনতা সেখানে ঝাঁপিয়ে পড়ে। তারা দেহগুলোতে লাথি মারে, থুতু দেয়, এমনকি বারবার গুলি চালায়। বলা হয় এক নারী মুসলিনীর দেহে 5 বার গুলি করেছিলেন তার নিজের 5 সন্তানের বদলা নিতে। এরপর আসে সেই চূড়ান্ত পরিণতি। দেহগুলোকে একটা গ্যাস স্টেশনের ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। নিচে তখন জনতা উল্লাসে ফেটে পড়েছে। মুসলিনীর এই বীভৎস খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যা ফ্যাসিস্ট ইতালির চূড়ান্ত পতনের সংকেত দেয়। জোসেফ স্টালিন প্রায় 3 দশক ধরে সোভিয়েত ইউনিয়নে ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ত্রাসই তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1953 সালের 1 মার্চ গভীর রাত পর্যন্ত স্টালিন মস্কোর কাছে এক ডাচায় এক পার্টির আয়োজন করেন। সোভিয়েত আধিকারিকদের সাথে তিনি প্রচুর মদ্যপান করেন। সেই আধিকারিকরা যারা সারাক্ষণ তাকে ভয় পেত, কখন তাদের গ্রেপ্তার করা হবে। ভোর 4টের দিকে স্টালিন সবাইকে বিদায় জানিয়ে নিজের ঘরে ঘুমোতে যান। এরপরই ঘটে সেই ঘটনা। পরের দিন সারাদিন পার হয়ে গেলেও তার ঘর থেকে কোনো আওয়াজ আসেনি। তার রক্ষীরা আর পরিচারকরা বুঝতে পারছিল কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু স্টালিনের তৈরি করা ভয়ের পরিবেশ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে না ডাকলে কেউ তার ঘরে ঢোকার সাহসই পাচ্ছিল না। অবশেষে সন্ধেবেলা যখন কেউ একজন সাহস করে ঘরে ঢোকে, তখন দেখে 74 বছর বয়সী এই স্বৈর শাসক স্ট্রোক করে তার নিজের মূত্রের মধ্যে মেঝেতে পড়ে আছেন। প্রায় 12 ঘন্টা তিনি ওই অবস্থায় ছিলেন। চিকিৎসা শুরু হতে দেরি হওয়ার কারণে তার অবস্থা আরও খারাপ হয়। কয়েকদিন ধরে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন, কথা বলার ক্ষমতা হারান এবং 1953 সালের 5ই মার্চ রাত 9:50 তিনি মারা যান। তার মৃত্যুতে সারা সোভিয়েত ইউনিয়ন জুড়ে শোক পালন করা হলেও আড়ালে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ডোমিনিকান রিপাবলিকের রাফায়েল ট্রুহিলিও দীর্ঘ 31 বছর ধরে নিজের ইচ্ছা মতো দেশ চালিয়েছেন। গুম আর অত্যাচার ছিল তার নিত্যদিনের খেলা। 1961 সালের 30 মে রাতের অন্ধকারে শিকারী নিজেই শিকারে পরিণত হন। রাজধানী সান্তো ডোমিঙ্গোর বাইরে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কয়েকজন বিদ্রোহী হঠাৎ তার গাড়ি আটকে দেয়। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে অনেকেই ছিল সামরিক অফিসার, যারা একসময় তার অধীনে কাজ করত এবং তাদের পেছনে সিআইএর পরোক্ষ মদত ছিল বলেই মনে করা হয়। 69 বছর বয়সী এই শাসকের গাড়ি লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। বলা হয় ট্রুহিলিও নিজের পিস্তল বের করে পাল্টা গুলি চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তিনি অসংখ্য গুলির আঘাতে লুটিয়ে পড়েন। তার মৃতদেহ একটি গাড়ির ডিকিতে লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে তার সমর্থকরা দেহটি উদ্ধার করে। তার এই নির্মম যেন তার নিজেরই তৈরি করা নিষ্ঠুর জীবনের এক পারফেক্ট সমাপ্তি ছিল। রোমানিয়ার নিকোলাস চচেস্কু এবং তার স্ত্রী এলেনার শেষ পরিণতিও ছিল চরম নাটকীয়। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে লৌহ কঠিন শাসন চালানোর পর 1989 সালে ক্রিসমাসের দিন তাদের নিজেদের পরিণতি দেখতে হয়েছিল। দেশ জুড়ে চলা গণ অভ্যুত্থানের মুখে 22 ডিসেম্বর তারা হেলিকপ্টারে করে বুখারেস্ট ছাড়ার চেষ্টা করেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েন। মাত্র 3 দিন পর ক্রিসমাসের দিন টার্গাভিস্টের এক সামরিক ঘাঁটিতে তাদের বিচার শুরু হয়। মাত্র 1 ঘন্টার এক তড়িঘড়ি বিচারে তাদের এবং দুর্নীতির দায়ে দণ্ড দেওয়া হয়। বিচার শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের বাইরে এক উঠোনে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয়। কিছু বুঝে ওঠার আগেই শত শত বুলেটে তাদের শরীর হয়ে যায়। পুরো ঘটনাটা ভিডিও করে সেদিন রাতেই রোমানিয়ার টিভিতে সম্প্রচার করা হয়। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল কিভাবে এক পরাক্রমশালী কমিউনিস্ট নেতার পতন আর ঘটে মাত্র 3 দিনের ব্যবধানে। পল পট, যাকে কম্বোডিয়ার কসাই বলা হয়, যার নির্দেশে প্রায় 20 লক্ষ মানুষের হয়েছিল, তার শেষ জীবনটা কেটেছিল অত্যন্ত জঘন্যভাবে। 1979 সালে খেমার রুজ সরকারের পতনের পর তিনি খাই সীমান্তের কাছে জঙ্গলে পালিয়ে যান। প্রায় 2 দশক তিনি সেখানে লুকিয়েছিলেন।
1998 সালের 15ই এপ্রিল 73 বছর বয়সে গৃহবন্দী অবস্থায় তিনি ঘুমের ঘোরে মারা যান। বলা হয় হার্ট ফেলিওর হয়েছিল তার, কিন্তু সময়টা ছিল খুব সন্দেহজনক, কারণ মাত্র কয়েকদিন আগেই তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিচার এড়াতেই যেন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খেমার রুজ বিদ্রোহীরা সাংবাদিকদের ডেকে তার মৃতদেহর ছবি তুলতে দেন, যাতে বিশ্ববাসী বিশ্বাস করে যে সে সত্যিই গেছে। তাকে হয়েছিল কিছু পুরনো টায়ার আর আবর্জনার স্তূপের উপর, যা ছিল তার মতো এক গণহত্যাকারীর জন্য অত্যন্ত করুণ এবং অবমাননাকর এক সমাপ্তি। বন্ধুরা, আপনাদের বলে রাখি, পল পটকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমরা এই চ্যানেলে অলরেডি আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে পল পটের জন্ম থেকে অবধি ডিটেলটা পাবেন। দু 2006 সালের 30শে ডিসেম্বর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। ইরাকে মার্কিন আগ্রাসনের পর দীর্ঘ বিচারে তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দণ্ড দেওয়া হয়। বাগদাদের এক সামরিক ঘাঁটিতে ভোরে যখন 69 বছর বয়সী সাদ্দামকে মঞ্চে তোলা হয়, তখন ঘরের মধ্যে থাকা কেউ একজন পুরো ঘটনা তার মোবাইলে ক্যামেরা রেকর্ড করে রাখে। সাদ্দামের গলায় যখন পরানো হচ্ছে, তখন রক্ষীরা তাকে উদ্দেশ্য করে নানা রকম গালিগালাজ এবং অপমানজনক কথা বলতে শুরু করে। সাদ্দামও অবিচল থেকে তার প্রার্থনা চালিয়ে যান। এরপর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। অনেকেই মনে করেন তিনি সঠিক শাস্তি পেয়েছেন, আবার অনেকেই মনে করেন মুখে দাঁড়িয়ে থাকা একজন মানুষের সাথে এমন আচরণ অন্যায় হয়েছিল। বন্ধুরা, আপনাদের বলে রাখি, সাদ্দাম হোসেনকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সাদ্দামের সম্পর্কে যাবতীয় তথ্য সেখানে পাবেন। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘ 42 বছর দেশ চালানোর পর 2011 সালের 20 অক্টোবর এক অত্যন্ত বিভৎস শিকার হন। লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ত্রিপোলি ছেড়ে তার নিজের শহর সিরতেতে পালিয়ে যান। সেখানে কয়েক সপ্তাহ লুকিয়ে থাকার পর ন্যাটো বাহিনীর এয়ার স্ট্রাইকে তার কনভয় ধ্বংস হয়ে যায়। এরপর তিনি একটি কংক্রিটের ড্রেনেজ পাইপের ভেতরে লুকিয়ে পড়েন, কিন্তু বিদ্রোহীরা তাকে সেখান থেকে টেনে হিচড়ে বের করে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় এক সময় দোদণ্ড প্রতাপশালী এই নেতা তখন অবস্থায় মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইছে আর জিজ্ঞেস করছেন, আমি কি ভুল করেছি? কিন্তু কেউ তার কথা শোনেনি। তাকে মারধর করে মাথায় গুলি করে করা হয়। তার মৃতদেহ একটি কমার্শিয়াল ফ্রিজারে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ লাইন দিয়ে তাদের প্রাক্তন স্বৈর শাসকের দেখতে এসেছিল। ড্রেনের ইঁদুরের মতো ধরা পড়া এই নেতা পরে মরুভূমির এক অজানা জায়গায় কবর দেওয়া হয়। বন্ধুরা, স্বৈর শাসন আর ক্ষমতার দম্ভের এই করুণ পরিণতি শুধু যে সুদূর অতীতেই ঘটেছে তা কিন্তু নয়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে তাকালেও এর এক আধুনিক উদাহরণ দেখা যায়। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে একচ্ছত্র শাসন চালানোর পর 2024 সালের এক তীব্র গণ অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আকস্মিকভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। যে ক্ষমতাকে একসময় অপরাজেয় মনে করা হতো, ছাত্র জনতার ক্ষোভের সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তার এই নাটকীয় পতন এবং বর্তমান নির্বাসিত এবং সংকটময় পরিস্থিতি আরও একবার প্রমাণ করে যে জনরোষের সামনে কোনো দেওয়ালই টিকতে পারে না। তিনি রাজনৈতিকভাবে কতটা ঠিক বা ভুল ছিলেন সেই বিচার হয়তো ভবিষ্যৎ ইতিহাস করবে, কিন্তু যেভাবে তাকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয়েছে তা নিঃসন্দেহে যে কোনো শাসকের জন্য এক চরম শিক্ষণীয় এবং করুণ পরিণতি। ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভ কখনোই চিরস্থায়ী হয় না, আর তার শেষ পরিণতি অনেক সময়ই হয় কল্পনাতীত। অতীতে যারা মনে করেছিলেন তারা আজীবন ক্ষমতায় থাকবেন, যা ইচ্ছে তাই করবেন, সমাজকে নিজের হাতের পুতুল বানাবেন, তাদের প্রত্যেককে একদিন না একদিন প্রকৃতির নির্মম বিচারের মুখোমুখি হতেই হয়েছে।
আজকের দিনে দাঁড়িয়েও পৃথিবীর যে কোনো প্রান্তের শাসকদের এই চিরন্তন সত্যটি মনে রাখা উচিত। বন্ধুরা, এই স্বৈর শাসকদের শেষ পরিণতি সম্পর্কে আপনার কি মতামত? এদের মধ্যে কার পরিণতি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।